ডায়াগ্রামটা হয়ে গেল, এলো মোটরের যে রোটর সেটা, এবং এই মোটরের যে উইন্ডিং গুলো এখানে ড্রাইভার সার্কিটের সাথে কানেক্টেড আছে। এখানে ট্রানজিস্টর ব্যবহার করা হয়েছে ড্রাইভার সার্কিট হিসাবে, তোমরা ট্রানজিস্টর ব্যবহার করতে পারো, মসফেট ব্যবহার করতে পারো। তো এখানে উপরের যে অংশটা এটা আসলে ভার্টিক্যাল উইন্ডিং এর সাথে কানেক্টেড আছে। এখানে চারটা ট্রানজিস্টর দেখতে পাচ্ছি আমরা, সেটা একটা এখানে এবং একটা হচ্ছে এখানে। তাহলে আমরা যদি একটু আগের স্লাইড হিসাব করি, যে আগের স্লাইডে একটু যদি যাই আমরা, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে এই হলো আমাদের সেই φ1 প্রাইম, এটা হচ্ছে ভার্টিক্যাল উইন্ডিং, আর হরাইজন্টাল উইন্ডিং ছিল φ2 প্রাইম। এখানে হচ্ছে φ1 প্রাইম, φ2 প্রাইম। এটার সাথে আমরা একটু জাস্ট মিল করার জন্য এটা দেখতেছি। তাহলে আমরা আগের মতো করে আলোচনা করি যে এটা আসলে কিভাবে কি হবে। সেটা হলো এরকম, তাহলে এটা যেহেতু হরাইজন্টাল, তাহলে এখানে আমরা আসতেছে φ2 প্রাইম, এখানে আমরা φ2, এবং এখানে আসতেছে φ2 প্রাইম। আর এখানে আসছে হলো φ1 এবং এখানে φ1 প্রাইম। এই তাহলে φ2 প্রাইম এবং φ1 প্রাইম, এই দুটো কানেকশন আমরা বুঝতে পারলাম। এবং এখানে যেটা কানেকশন দেখানো না সেটা হচ্ছে এখানে, সেটা হচ্ছে ডিসি কানেকশন। তো ডিসি কানেকশনটা হচ্ছে এরকম যে ডিসি কানেকশনের মধ্যে আমরা একটু দেখে নিই। এখানে আমাদের একটা মেইন ডিসি পাওয়ার সাপ্লাই আছে, এখানে আমি লিখে রাখতেছি হচ্ছে ডিসি পাওয়ার সাপ্লাই, অর্থাৎ এখানে আমাদের ডিসি পাওয়ার সাপ্লাই, আমি এখানে লিখে রাখলাম সংক্ষেপে ডিসি পাওয়ার সাপ্লাই। এখান থেকে যেটা হবে, এখানে একটা রেগুলেটর থাকবে, ডিসি টু ডিসি রেগুলেটর, আমরা চপারও বলে থাকি। এই রেগুলেটরের কাজ হচ্ছে যে এখানে যে আমাদের ডিসি যে পাওয়ারটা থাকবে সেটা ফ্ল্যাকচুয়েট না করে এটা রেগুলেট করে। এখানে যে প্রসেসর যেটা দেখানো আছে, প্রসেসর এখানে একটা পাওয়ার সাপ্লাই দিতে হবে। কাজে এটা হচ্ছে আমাদের প্লাস ভি, যেটা প্লাস ভিসিসি বলতে পারি বা ভিডিডি এখানে বলতে পারি, তো দুটোই আমরা বলে থাকি। এবং এখান থেকে একটা ডিসি পাওয়ার চলে যাচ্ছে কোথায়, এখানে দেখতে পাচ্ছ তোমার ড্রাইভার সার্কিট। এই যে এখানে সে ড্রাইভার সার্কিটের এই পজিটিভ এখানে সে কানেকশন হয়েছে, এই যে এই পয়েন্টে, এই পয়েন্টে কি কানেকশন হয়েছে, ভিডিসি বা প্লাস ভি, এটা এখানে কানেক্টেড হয়েছে। এবং এটা এখানে কানেক্টেড হয়েছে, হয়তো বোঝা যাচ্ছে না, এই যে এখান দিয়ে আসলে এখানে কানেক্টেড হয়ে গেছে, এখানে এখানে এসে এটার সাথে এটা কানেক্টেড, এই যে এইটা। কাজে এটা হচ্ছে আমাদের প্লাস ভি, তাহলে এখানে কানেক্টেড আছে এবং এটা একই সাথে এইখানেও কানেক্টেড আছে, ঠিক আছে। এবং এখানে যে গ্রাউন্ড চিহ্নটা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে গ্রাউন্ড বা নেগেটিভ টার্মিনালটা, যেটা এটা দেওয়া আছে এইখানে, তাহলে এখানে গ্রাউন্ড টার্মিনালটা দেওয়া আছে। তো আমাদের আগের সার্কিটের মতোই, তাহলে প্লাস ভি পেয়ে গেলাম, গ্রাউন্ড পেয়ে গেলাম, এবং মোটরের টার্মিনাল দুটো পেয়ে গেলাম। আর এখানে যে ড্রাইভারটা লেখা আছে, এই ড্রাইভারটা যদিও একটা ব্লক হিসেবে লেখা আছে, আসলে এই গোটাটা হলো ড্রাইভার সার্কিট। এখানে যেখান থেকে এই গোটাটা এই মোটরের আগ পর্যন্ত এখানে যা আছে, মানে ড্রাইভারটা একটা ফার্স্ট জিনিস, যে অনেক কিছুই থাকে এর সাথে পেরিফেরাল অংশ হিসাবে, ওগুলো দরকারও আছে। এই অংশটুকু হলো মূলত ড্রাইভার সার্কিট। আমরা এখানে এখন যেটা ডটেড একটা সার্কেল দিয়ে ঘিরে দিয়েছে, এটা হলো ড্রাইভার সার্কিট। এই পর্যন্ত কি কিছু বোঝা গেল? এ পর্যন্ত বোঝা গেলে আমি আস্তে আস্তে সামনের দিকে যাই। এইটুকু কি তোমার কাছে ক্লিয়ার হয়েছে গত ক্লাসের সাথে আজকে যে আলোচনাটা? ঠিক আছে, হ্যাঁ, খুবই ইজি কনসেপ্ট। এবার আমরা বিভিন্ন ব্লকের কাজ সম্পর্কে আলোচনা করব। প্র্যাকটিক্যাল একটা স্টেপার মোটর যখন একটা সিস্টেম আমরা বসাবো, তখন কি কি আসলে সেখানে থাকবে। তো প্রথম যে ইউনিটটা থাকবে, এটা মাস্ট, সেটা হচ্ছে একটা প্রসেসর ভিত্তিক কিছু একটা থাকতে হবে। তো প্রসেসর বলতে যে এখানে আমি বলেছিলাম যে এখানে কি থাকতে পারে, যে কোনো প্রকার মাইক্রো প্রসেসর থাকতে পারে, মাইক্রো কন্ট্রোলার থাকতে পারে, আরডুইনো থাকতে পারে, পিএলসি থাকতে পারে।
কম্পিউটার থাকতে পারে, কোন ধরনের যে কোনো রকম একটা প্রোগ্রামেবল ডিভাইস থাকতে পারে, এবং এটার সাথে কিছু ইন্টারফেসিং থাকতে পারে। ইন্টারফেসিং বলতে আমরা বিভিন্ন প্রকার পোর্ট বুঝে থাকি। পোর্টের মধ্যে বিভিন্ন প্রকার ইউএসবি পোর্ট থাকতে পারে, বিভিন্ন প্রকার ইউএসবি পোর্ট বা ল্যানের কানেকশন বা RJ45 কেবল কানেকশন, বিভিন্ন রকম পোর্ট থাকতে পারে। আবার পোর্ট ছাড়াও হতে পারে, যেমন কন্ট্রোল প্যানেল, যেমন ডিসপ্লে হতে পারে, ডিসপ্লে থেকে কন্ট্রোল হতে পারে। আবার যেমন টাচ ডিসপ্লের কথা জিনিস তোমরা জানো, সের মধ্যে এখন অনায়াসে কন্ট্রোল করা যায়, সুইচ আছে বিভিন্ন রকম কন্ট্রোল সুইচ। তো এইখানে হচ্ছে যেমন তোমরা কম্পিউটার ক্ষেত্রে আমরা বলি কিবোর্ড বা মাউস, এটা হচ্ছে পেরিফেরাল ডিভাইস বা এগুলো যেন কন্ট্রোল করে থাকি কম্পিউটার। তো যাই হোক, এই ধরনের কিছু ডিভাইস থাকতে পারে এখানে। তো এদের সাথে সরাসরি মাইক্রোপ্রসেসর কানেক্টেড থাকবে না, এখানে আইসোলেশন থাকবে, এবং এখান থেকে যত রকম পোর্ট ইত্যাদি থাকবে, পোর্টের সাথেও এখানে একটা আইসোলেশন থাকবে, এটা জাস্ট কানেকশন। এবং এখান থেকে একটা পাওয়ার সাপ্লাই এখানে আসবে। সুতরাং এই প্রসেসর থেকে বাম পাশের অংশটা তোমাদের খুবই পরিচিত, এটুকু নিয়ে আর কিছু বলার আমার প্রয়োজন নাই, কারণ এই প্রসেসরের কার্যকলাপ তোমরা এর আগে ক্লাসে অলরেডি জেনেছো। আমাদের কাজ হচ্ছে এখান থেকে শুরু করে এই পরের অংশটুকু কিভাবে হয় সেটা একটু দেখে নিই। প্রথমে আমাদের স্টেপার মোটর চালাতে গেলে কিছু কন্ট্রোল সিগন্যাল আসতে হবে, এখানে পিডব্লিউএম লেখা আছে। তো সিগন্যাল গুলোকে অনেকভাবে কন্ট্রোল করা যাবে, মডুলেশন অনেকভাবে করা যায়। তো অনেক রকম মডুলেশনের একটা মডুলেশনকে বলা হয় পালস উইডথ মডুলেশন বা পিডব্লিউএম। এই পালস উইডথ মডুলেশন কিভাবে কাজ করে সেটার জন্য ভিন্ন একটা মানে আলোচনা দরকার, এবং আলাদা একটা ক্লাসে আমরা সেটা ডিসকাস করব। তো আমরা এইভাবে জেনে রাখি যে বিভিন্ন প্রকার মডুলেশন আছে, যেমন অ্যামপ্লিটিউড মডুলেশন আছে, তোমরা সবাই জানো। আর পালস উইডথ মডুলেশন আছে। অ্যামপ্লিটিউড মডুলেশনে কি হয় যে অ্যামপ্লিটিউডটাকে আমরা মডুলেট করি বা ভ্যারি করি, এবং উইডথটা হয়তো সেখানে একই থাকে। এখানে আমরা অ্যামপ্লিটিউডে কোনো হাত দেব না, অ্যামপ্লিটিউড একই থাকবে, উইডথটাকে আমরা কি করব, কম বা বেশি করে এটাকে কন্ট্রোল করব। এই ধরনের কন্ট্রোল করা হয় পালস উইডথ মডুলেশন, এবং এটা ডিটেইল স্কিম আমরা অন্য ক্লাসে আলোচনা করব। এখন এই সিগন্যালগুলোকে কি করা হয়, সিগন্যালগুলো আসলে ড্রাইভারে পাঠানো হয়। আচ্ছা, এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা আইসোলেশন আছে, এটা খুবই একটা ভাইটাল পার্ট, যে আমাদের স্টেপার মোটর বা ব্রাশলেস ডিসি মোটর যে কোনো কন্ট্রোল করতে চায় না কেন, আমাদেরকে এখানে আইসোলেশনটা ইউজ করতে হয়। এটা আমি অ্যাস্টেরিক দিয়ে রাখলাম, কেন আমাদের আইসোলেশনটা দরকার সেটা একটা আমাদেরকে আলোচনা করতে হবে। তো এটা আমরা আলোচনা করে নিই, এবং তার সাথে সাথে আরো কয়েকটা ফিচার দেখি যে এটা প্র্যাকটিক্যালি কিভাবে কাজ করে। তো ড্রাইভার থেকে এখানে যে পালস গুলো আসতেছে, যে তোমরা দেখতে পাচ্ছ এই পালস গুলো আসতেছে, এই পালস গুলোই আমরা আসলে সেদিনকার ক্লাসে যেটা দেখেছি, তোমরা সবাই দেখেছো যে এই পালস গুলো এখানে যেভাবে দেওয়া আছে, এটাই হলো আসলে আগের সার্কিটের এই যে এই পালস গুলো যে দেখতে পাচ্ছ, 5-1 প্লাস মাইনাস, 5-2 প্লাস মাইনাস, এগুলোকে আমরা বলতেছিল পালস। এই পালস গুলো অ্যাপ্লাই করা হচ্ছে এই জায়গাটাতে, এই জায়গাটাতে পালস গুলোকে অ্যাপ্লাই করা হচ্ছে। পালস গুলোকে এখানে অ্যাপ্লাই করলে কি হবে, এখানে ট্রানজিস্টর গুলো অ্যাক্টিভেট হবে, এবং ট্রানজিস্টর অ্যাক্টিভেট হলে এই কয়েল গুলো এনার্জাইজ হবে, মোটরটা ঘুরবে। এবার আমরা মোটরের এই সাইডে একটু আলোচনা করি যে এখানে কি আছে। তো মোটরের সাথে কয়েক রকম ডিভাইস কানেক্টেড থাকে। তো বিভিন্ন সেন্সর থাকতে পারে মোটরের সাথে, যেমন তোমরা সবাই জানো যে যেমন ব্রাশলেস ডিসি মোটরের কথা যদি আমরা বলি, তো ব্রাশলেস ডিসি মোটরে কি থাকে, যেমন টেম্পারেচার সেন্সর থাকে। তো টেম্পারেচার সেন্সরটা তো বলাই বাহুল্য, তোমরা সবাই এটা নিয়ে অনেক কাজ করেছো, তোমরা জানো এটা দিয়ে কি হয়। তো টেম্পারেচার সেন্সর এটা সাধারণত মোটরের বডির সাথে লাগানো থাকে, এমন একটা সুইটেবল জায়গায় দেওয়া থাকে টেম্পারেচার সেন্সর গুলো, যাতে কিছুটা টেম্পারেচার রেজ করলে সহজে এটা আইডেন্টিফাই করা যায় এবং সেটা রিডিং দেওয়া যায়। তো এই টেম্পারেচার সেন্সর থাকতে পারে, আবার কি থাকতে পারে, হল ইফেক্ট সেন্সর থাকতে পারে। তো হল ইফেক্ট সেন্সর সম্পর্কে আমরা একটু আলোচনা করছি হালকা, যে কোনো একটা রোটেশনাল ডিভাইসের যেখানে কি হয়, ম্যাগনেটিক ফ্লাক্স গুলো কাট হয় কন্ডাক্টর দ্বারা, তো সেখানে এই যেখানে ফ্লাক্স কাট হয় সেই রিজিয়নের আশপাশে আমাদের হল ইফেক্ট সেন্সর গুলো আমরা বসাতে পারি। তো এখান থেকেও আমরা একটা সিগন্যাল পেতে পারি যে মোটরটা কত জোরে ঘুরছে, সেটা রেডিয়ান পার সেকেন্ডে বা ইত্যাদিতে হতে পারে, অথবা রিভলিউশন পার মিনিট বা রিভলিউশন পার সেকেন্ড, এভাবে আমরা কিছু ইউনিট এখান থেকে নিতে পারি। অর্থাৎ আমরা এখান থেকে একটা আইডিয়া পাবো যে মোটরটাকে কত স্পিডে ঘুরছে। তারপর এনকোডার, যেটা এনকোডার বিভিন্ন রকম হতে পারে, এটা পজিশন এনকোডিং হতে পারে। কিছু কিছু এনকোডার দ্বারা আমরা মোটরের অ্যাঙ্গুলার পজিশনটাকে আইডেন্টিফাই করতে পারি, কিছু কিছু এনকোডার দ্বারা মোটরের রেভলিউশন পার মিনিট বা রেভলিউশন পার সেকেন্ড ইত্যাদি আইডেন্টিফাই করা যায়। আবার এমনও কিছু এনকোডার আছে যেখানে রেডিয়ান পার সেকেন্ড ইত্যাদি আমরা মেজার করতে পারি। তো এগুলো ডিটেকশনের জন্য হলো আসলে এনকোডার। তো এবার এই অংশগুলোর কাজ একটু আমরা দেখি। তো এখানে যদি এনকোডার দেওয়া থাকে, তো এনকোডার এবং এখানে যে হল ইফেক্ট সেন্সর এবং এখানে যে টেম্পারেচার সেন্সর ইত্যাদি আছে, তো তার মধ্যে আমরা একটু একটা পার্ট হিসাব করি যে এখানে যে মোটর থেকে এখানে একটা সিগন্যাল যে ঘুরে আসতেছে, যে এখানে যে
এই লাইনটা হচ্ছে এখান দিয়ে একটা কারেন্ট ফ্লো হচ্ছে, অর্থাৎ এখানে যে আমরা সুইচিং করতেছি, যেমন এখানে এবং এখানে যখন আমরা সুইচিং অন করতেছি সেই সময় তো আমরা বলেছিলাম যে এই প্লাস ভিটা কি হচ্ছে এর মধ্যে দিয়ে আসতেছে, এর মধ্যে দিয়ে এসে এটা কি করছে এদিক দিয়ে আসতেছে, ঠিক আছে। এই যে এখানে এখানে একটা টার্মিনাল এবং এখানে একটা টার্মিনাল, এই দুটো টার্মিনাল, এদের মধ্যে আসলে কয়েলটা এইভাবে আছে। আমি কয়েলটা এখানে এইভাবে আঁকাই দিই। এই কয়েলটা আমরা দেখিয়েছি হচ্ছে এই জায়গাটা, এটা এখানেও চাইলে দেখানো যায়, এটা কোনো বড় কথা না। কয়েলটা এখানেও দেখানো যায়, কয়েলটা এখানেও দেখানো যায়, এখানে দেখান এখানে দেখানো দরকার। তো যাই হোক, এখন এই কারেন্টটা এই কয়েলের মধ্যে দিয়ে এসে তো এই দিক দিয়ে গ্রাউন্ড হয়ে যাচ্ছে, সেটা আমরা গত ক্লাসে দেখেছি। তো এখন সে যে গ্রাউন্ড হয়ে যাচ্ছে, তো এখন এরকম হতে পারে যে মোটরটা হয়তো ওভারলোডে চলতে পারে, মোটরের সাথে এমন লোড কানেক্টেড আছে যেটা মোটরের তুলনায় অনেক বেশি, তো এই লোডটা মোটর হয়তো চালাতে পারছে না, তো এটাকে আমরা ওভারলোডিং বলতে পারি। তখন কি হবে, এখানে কারেন্ট ফ্লোটা বেশি হয়ে যাবে। এমন সিচুয়েশন আসতে পারে যে মোটরটাকে কমান্ড দেওয়া হচ্ছে কিন্তু মোটর ঘুরতে পারছে না কোনো কারণে, হয়তো ব্লক হয়ে গিয়েছে। এই সমস্ত নানা কারণে আসলে এখানে ওভারলোডিং ইত্যাদির কারণে আসলে এখানে হতে পারে। আবারও কিছু কারণ হতে পারে, ব্রাশলেস ডিসি মোটর ক্ষেত্রে বেশি কারেন্ট ফ্লো হওয়া মানে আমাদের আসলে মোটরের যে উইন্ডিং গুলো নষ্ট হওয়ার একটা কারণ। এগুলো নানা কারণে হতে পারে, তো যে কারণে হোক না কেন সেখানে একটা কারেন্ট সেন্সর লাগবে এবং সেটা আমরা এখানে দিয়েছি। তো এখানে আসলে এখানে একটা যে চিহ্নটা দেওয়া আছে এটা হচ্ছে সেন্সরের একটা চিহ্ন, যে এটা যে শুধুমাত্র এখানে দেখানো আছে কিন্তু বাস্তবিক হচ্ছে এটা এখানেও থাকবে। এই সেন্সরের এখানে একটা এখানেও থাকবে এবং একটা এখানেও থাকবে। তো এখানে একটা দেখানো হয়েছে, এটা আইডিয়া দেওয়ার জন্য যে কিভাবে আসলে কাজ করে। তো এখানে কারেন্ট একটা মনিটর থাকবে বা কারেন্ট সেন্সর থাকবে। সে করবে কি, যে এখান থেকে যে কারেন্টটা ফ্লো হয় সেটাকে সে সেন্স করে এই ব্লকে পাঠিয়ে দিবে। এখানে যেটা দেখতে পাচ্ছি এডিসি, এটা হচ্ছে অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার। আমরা অনেক সময় এইভাবে লিখি এডি কনভার্টার, তোমরা নাম শুনেছো তাই না? এডি কনভার্টার মানে অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার। আছে এটার দরকারটা কি, যে আমরা যখন কারেন্ট মেজার করবো তো কারেন্ট এর কোয়ান্টিটিটা তো অ্যানালগ হয়, হয়তো 0.2 অ্যাম্পিয়ার হতে পারে, 0.5 অ্যাম্পিয়ার হতে পারে, হয়তো 1.2 অ্যাম্পিয়ার হতে পারে ইত্যাদি। তো যে অ্যাম্পিয়ারই হোক না কেন, এটা আসলে ডিজিটাল ডাটা না, হচ্ছে অ্যানালগ ডাটা। আমরা সবাই অ্যানালগ এবং ডিজিটাল ডাটা সম্পর্কে জানি। তো এই অ্যানালগ ডাটাটা আমরা সরাসরি মাইক্রোপ্রসেসরে দিতে পারবো না, এই কারণে আমাদের কি করতে হবে, যে অ্যানালগ টু ডিজিটাল একটা কনভার্টার মাধ্যমে এটাকে আমাদের আসলে অ্যানালগ থেকে ডিজিটালে কনভার্ট করতে হবে। তো ডিজিটালে কনভার্ট হয়ে গেলে এই পাশে থাকবে অ্যানালগ সিগন্যাল এ লিখে রাখলাম আমি, আর এই পাশে যখন সে যাবে এটা হয়ে যাবে ডিজিটালে, যে ডি লিখে রাখলাম। এই ডি লিখে রাখার পরে সে ডিজিটাল হয়ে গেল, তখন সে মাইক্রোপ্রসেসরের সাথে ইন্টারফেসিং করতে পারে। এখানে একটা আইসোলেশন ইউজ করা হয় এবং এটা আমি বলেছি এটা আমরা পরে ব্যাখ্যা করবো আইসোলেশনটা কেন লাগে। এটা অনেকটা এখন আপাতত বাফারের মতো চিন্তা করে, এটা বাফারের মতো কাজ করছে মোটামুটি ধরে রাখা যাবে, পরে আমরা দেখবো এটা আসলে কি হচ্ছে এখানে। এরপরে আমরা এই মাইক্রোপ্রসেসরের সাথে ফিডব্যাক দেওয়া হয়ে গেল আমাদের। আচ্ছা, আরো কিছু ফিডব্যাক আছে, যেমন আমি একটু বলে দিই, যেমন টেম্পারেচার সেন্সর, ওয়ান কাইন্ড অফ ফিডব্যাক। এখন টেম্পারেচার সেন্সর সম্পর্কে আমরা জানি, যেমন LM35 বা বিভিন্ন রকম তোমাদের কাছে বিভিন্ন রকম টেম্পারেচার সেন্সর কাজ করেছে আগে। তো টেম্পারেচার সেন্সর নানা রকম হয় ঠিকই, কিন্তু এদের মধ্যে যে কমনলি যে টেম্পারেচার সেন্সর আমরা দেখতে পাই সেটা হচ্ছে এদের দেখা যাচ্ছে পার ডিগ্রি সেন্টিগ্রেডে, ঠিক আছে, পার ডিগ্রি সেন্টিগ্রেডে এদের মধ্যে মাত্র 10 মিলিভোল্ট ভেরিয়েশন হয়। 10 মিলিভোল্ট হচ্ছে খুবই ছোট একটা ভোল্টেজ, 10 মিলিভোল্ট পার ডিগ্রি সেন্টিগ্রেড। তো ধরো এখন আমাদের অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার আছে ধরো 27 কথার কথা, বা 25। এখন 25 থেকে বেড়ে ধরো এখন কত হয়ে গেছে, বেড়ে গেছে টেম্পারেচার, হয়তো 40 হয়ে গেছে কথার কথা। আমাদের এক্সপেকটেশন ছিল না যে 40 ডিগ্রি হয়ে যাবে, আমাদের হয়তো এক্সপেকটেশন 25 থেকে 30 ডিগ্রি বা 25 ডিগ্রির মধ্যে সে হয়তো সীমাবদ্ধ থাকবে। যাই হোক, এখানে বেড়ে যাবে, তখন আমার প্রত্যেক ডিগ্রি সেলসিয়াসের জন্য মাত্র 10 মিলিভোল্ট পাওয়ার কারণে কি হচ্ছে, 10 ডিগ্রি বেড়ে গেল আমি মাত্র পাচ্ছি কত, 100 মিলিভোল্ট। ঠিক আছে, 100 মিলিভোল্ট, এটা তো খুবই ছোট একটা ভোল্টেজ, মানে 0.1 ভোল্ট পাচ্ছি মাত্র। এখন আমাদের যদি 15 ডিগ্রি ভেরিয়েশন হয় তাহলে আমি পাচ্ছি 40 ডিগ্রির জন্য মাত্র 0.15 ভোল্ট। যদি আমার এটা 45 ডিগ্রি হয়ে যায় তাহলে আমি মাত্র পাচ্ছি 0.2 ভোল্ট। তো এই যে ফ্র্যাকশনাল এই যে প্রবলেমটা, এটার জন্য অ্যাকুরেসি কি হয়ে যায়, অ্যাকুরেসিটা কমে যায়, যে এর ভেরিয়েশনটাই হচ্ছে যেন মাত্র 0.2 ভোল্টের মধ্যে সব ভেরিয়েশন গুলো চলে আসছে। কিন্তু এটা তো আসলে কাঙ্ক্ষিত না। আমাদের এখানে আমরা জানি ডিজিটাল সিস্টেম গুলো 0 থেকে 5 ভোল্ট রেঞ্জের মধ্যে কাজ করতে পারে। 0 টু 5 ভোল্ট রেঞ্জে যে সে কাজ করবে, তো সেখানে সে মোটেই পাচ্ছে হলো 0.2 ভোল্টের একটা ভেরিয়েশন, মানে খুবই টিনি একটা ভেরিয়েশন। এই কারণে
এই ভেরিয়েশনটাকে একটু বাড়ানোর জন্য আমরা এখানে কি করি, একটা অ্যানালগ অ্যাম্পলিফায়ার ইউজ করি। এই অ্যাম্পলিফায়ারটা হচ্ছে একটা অ্যানালগ অ্যাম্পলিফায়ার, দেখে বুঝতে পারছেন একটা অপারেটরের মতো দেখতে। এটা হচ্ছে অ্যাম্পলিফায়ার। তো সেখানে আমি এখানে এ লিখে রাখলাম, এটা হচ্ছে অ্যানালগ একটা সিগন্যাল। এটা অ্যানালগ অ্যাম্পলিফায়ার হওয়ার পর এটা কিন্তু অ্যানালগই থেকে যাবে, এখানে এটা অ্যানালগ থাকবে। এরপরে সে অ্যানালগ টু ডিজিটাল কনভার্সনের মাধ্যমে এখানে এসে সে হয়ে যাবে ডিজিটাল। ডিজিটাল হলে তখন সে কি করবে, মাইক্রোপ্রসেসরের সাথে সে আসলে ইন্টারফেসিং করতে পারবে। তো আমরা এখানে জানলাম কয়েকটা ধারণা যে আমরা মোটরকে চালাতে গেলে এই মোটরগুলোর সাথে অনেকগুলো প্যারামিটার জড়িত থাকে, অনেকগুলো ফ্যাক্টর থাকে। যেমন তার মধ্যে একটা হচ্ছে বিভিন্ন সেন্সর থাকে, তার মধ্যে সেই সেন্সরগুলোর মধ্যে কিছু কিছু সেন্সর থাকে যেগুলো খুবই সূক্ষ্ম এবং অল্প একটু ভোল্টেজ সেখান থেকে পাওয়া যায়। এগুলোকে বাড়ানোর জন্য অনেক সময় আমাদেরকে অ্যাম্পলিফায়ার ইউজ করতে হয়। আবার কিছু কিছু ক্ষেত্রে আমাদের অ্যাম্পলিফায়ার লাগে না, যেমন অনেক সময় ওদের যে কারেন্ট সেন্সরটা আমরা দেখতে পাচ্ছি, যেটা দিয়ে কারেন্ট মেজার করছে, এখানে দেখতে পাচ্ছি যে এখানে আমাদের কোনো রকম অ্যাম্পলিফায়ার লাগছে না। অ্যাম্পলিফায়ার লাগবে কি লাগবে না এটা ডিপেন্ড করবে আমাদের আসলে এই সেন্সর গুলোর যে আউটপুট সেটার উপর ডিপেন্ড করবে, এবং এর ভেরিয়েশনটা কেমন সেটার উপর ডিপেন্ড করবে, এবং আমাদের যে ডিজিটাল লজিক বা যে প্রসেসরটা আছে সেই প্রসেসরের যে প্রসেসিং ক্যাপাসিটি এগুলোর সাথে এটা ডিপেন্ড করবে, যে এটা আসলে কত ভোল্ট ইনপুট নিয়ে কাজ করতে পারে ইত্যাদি। তো এগুলো একটু আমাদেরকে মাথায় রাখতে হবে। এবার আমরা আসলে আইসোলেশন, যেটা আমরা বলতে চেয়েছিলাম একটু আগে, আসলে আইসোলেশনের কাজটা কি। আইসোলেশনের কাজটা হচ্ছে যে আমরা একটু আগে ব্যাখ্যা করেছিলাম যে মোটরের মধ্যে যেখানে যে কি থাকে, এখানে এরকম কয়েল থাকে, তাই না? এরকম আমরা বলেছিলাম যেখানে এরকম কয়েল থাকে, এই কয়েলের সাথে আমরা কি করেছি, এখানে একটা ট্রানজিস্টর লাগিয়ে দিয়েছি, তাই তো? কয়েলের সাথে একটা ট্রানজিস্টর এবং এখানে এই থাকে, এবং এখানে কি থাকে, একটা ডায়োড থাকে। এই তো সার্কিট, এই এই ছিল আমরা একটা ডায়োড সার্কিট। আমরা বলেছিলাম যে এখানে কয়েলের যে সমস্যাটা প্রধান সেটা হচ্ছে যে যখন এখানে আমরা কি করি যে একটা মানে এখানে একটা গেট সিগন্যাল দেই বা একটা বেজে একটা সিগন্যাল দেই, তখন কি হয়, এর মধ্যে একটা কারেন্ট ফ্লো করে, ছোট্ট একটা আইবি পরিমাণ কারেন্ট ফ্লো করে। ঠিক আছে, আমি বড় হাতের আইবি দিয়ে দিলাম, আইবি এটা দিলে এখানে কি হয়, আইসি ফ্লো করে। আইসিটা যখন ফ্লো করা শুরু করে তখন সাডেনলি আমি এটাকে থামাই দিলে কি হয়, আমি বলেছিলাম যেখানে একটা, যেহেতু সেটা একটা এনার্জি স্টোরেজ ডিভাইস, এখানে হাফ এল আই স্কোয়ার, এই পরিমাণ সে কি করে তার মধ্যে এনার্জি স্টোর করে। যদি আই পরিমাণ কারেন্ট আমি সেখান দিয়ে ফ্লো করে থাকি এবং তার ইন্ডাকটেন্স যদি এল হয়ে থাকে, তাহলে হাফ ইন্টু এল ইন্টু আই স্কোয়ার পরিমাণ এনার্জি তার এই ইন্ডাক্টরের মধ্যে স্টোর হয়ে থেকে যাবে। আবার হঠাৎ করে যদি এটাকে স্টপ করে দিই, গেট সিগন্যালটাকে জিরো করে দিলাম, অফ করে দিলাম, আই বি ইকুয়াল টু হঠাৎ করে জিরো হয়ে গেল, সমস্যা হচ্ছে কি এখানে একটা কারেন্ট থেকে যাবে। এই কারেন্টটা তখন কি ফোর্সলি এর মধ্যে দিয়ে ফ্লো হওয়ার চেষ্টা করে, এবং সেই কারণে যেন এটা নষ্ট না হয় সেজন্য আমরা বলেছিলাম যে কিভাবে ফ্রি হুইলিং ডায়োডটা সেটা প্রিভেন্ট করে। এবং আমি এটাও বলেছিলাম যে এখানে যখন সেটা লোড হিসাবে চলে সে একরকম ভাবে চলে, যখন আমরা ভোল্টেজ কানেকশনটা অফ করে দিই তো সে নিজে আবার সোর্স হিসেবে কাজ করে, ফলে তার যে ডিরেকশনটা যে প্লাস মাইনাস ছিল এটা চেঞ্জ হয়ে কি হয়ে যায়, মাইনাস প্লাস হয়ে যায়। ঠিক আছে, তো যখনই এটা এরকম মাইনাস প্লাস হয়ে যায় তখনই সে কি হয়ে যায়, তখনই আসলে এখানে ট্রানজিস্টরের এটার তুলনায় এখানে যদি পটেনশিয়ালটা কমে যায়, তো ট্রানজিস্টরের ক্ষতি যেন না হয়, এই কারণে বাইপাস দিয়ে দিক দিয়ে কারেন্টটা ফ্লো হয়। তো অনেক সময় হয় কি, এই ইন্ডাকটেন্সের কারণে এই হঠাৎ করে থামাতে গেলে এরকম একটা ইম্পালস বা এরকম একটা পালস পাওয়া যায়, নেগেটিভ থেকে বা পজিটিভ থেকে। এরকম অন এবং অফ পিরিয়ডের সময় আমরা যখন অন বা অফ করি বা ট্রানজিশন করি, হঠাৎ করে স্পাইক পাওয়া যায়। তোমরা সবাই স্পাইক সম্পর্কে জানো। ঠিক আছে, স্পাইক জিনিসটা কিরকম, যে স্পাইক জিনিসটা হচ্ছে এরকম হঠাৎ করে একটা ভ্যালু পাওয়া, অর্থাৎ কিছুই ছিল না। ঠিক আছে, মানে মোটামুটি ধরো যে স্মুথলি যাচ্ছিল, তোমরা তো এটা পড়েছো বিভিন্ন রকম এই কনসেপ্ট গুলো তোমাদের আছে অলরেডি, যে টাইমের রেসপেক্টে একটা সিগন্যাল যাচ্ছে স্মুথলি, হয়তো এরকম যাচ্ছে এরকম যাচ্ছে এরকম যাচ্ছে, এরকম যেতে যেতে হঠাৎ করে একটা এরকম স্পাইক পাওয়া গেল, আবার কিছুক্ষণ পর স্বাভাবিক হয়ে গেল, আবার হঠাৎ করে নেগেটিভ দিকে স্পাইক পাওয়া গেল। এখানে যে হঠাৎ করে যে অল্প একটু সময়ের জন্য ডেল্টা টি পরিমাণ সময়ের মধ্যে ওটা হাই একটা যে স্পাইক পাওয়া গেল, তো এটার কারণে কি হয় যে এটা যদিও মোটরকে ঘুরাবে না ঠিকই, এবং এটার জন্য মোটরের কোনো বড় সমস্যা হবেও না, কিন্তু এই ভোল্টেজ স্পাইক গুলো হঠাৎ করে, এটাকে ভোল্টেজ স্পাইক বলা হচ্ছে, এগুলো হঠাৎ করে কি করে এই মাইক্রোপ্রসেসরের মধ্যে চলে আসলে এটা নষ্ট হয়ে যায়। কাজেই এই মোটরের সাইড থেকে কোনো প্রকার স্পাইক বা কোনো রকম ক্ষতিকর কোনো সিগন্যাল যেন
এই প্রসেসরের মধ্যে না যায়, সেজন্য আমাদেরকে কি করতে হয়, একটা প্রোটেকশন রাখতে হয়। তো এই আইসোলেশনটা হচ্ছে মূলত একটা প্রোটেকশন পারপাসে ইউজ করা হয়। এবং এটার পারপাসটা আমি একটু বলে দিই, এটা কিভাবে কাজ করে। এটা বিভিন্ন রকম আইসোলেশন অ্যাভেলেবেল আছে, যেমন অপটো কাপলার ইজ ওয়ান কাইন্ড অফ আইসোলেশন, এবং আরো নানা রকম আইসোলেশন আছে। তো অপটিক্যাল আইসোলেশনটা খুব পপুলার, খুবই কমনলি ইউজ করা হয়। আমি সংক্ষেপে একটু আইডিয়াটা দিচ্ছি এটা কিভাবে কাজ করে। এটা হচ্ছে যে এখানে একটা আইসোলেশনের মধ্যে কি থাকে আমি দেখিয়ে দিচ্ছি। তো ছোট্ট করে একটু দেখাই দিই। এখানে একটা এলইডি থাকে এরকম, এবং এখানে থাকে ফটো ট্রানজিস্টর। তোমরা তো সবাই ট্রানজিস্টর সম্পর্কে জানো, ফটো ট্রানজিস্টর। তো এখন আমি এটা একটা বক্স আঁকাই দিচ্ছি, ডট 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 দিয়ে আমি একটা বক্স আঁকাই দিচ্ছি। দিস ইজ এ সিম্পল আইসোলেটর। উপরে যে আইসোলেশন টাকানো আছে এরকম একটা আইসোলেশন, এখানে দুটো টার্মিনাল দিয়ে দিলাম এরকম আগের মতো করে, আর এখানে তো দুটো আগেরটার মতো টার্মিনাল দিয়ে দিলাম। ঘটনাটা কি? ঘটনাটা কিছুই না, ঘটনা হচ্ছে জাস্ট এখানে একটা সিগন্যাল আসবে, এখানে আসলে কি হবে, এই এলইডিটা জ্বলবে। এখানে এখানে কারেন্ট ফ্লো হবে, একটা কারেন্ট ফ্লো হলে এই এলইডিটা জ্বলবে। এলইডিটা যখনই জ্বলবে, এই ট্রানজিস্টরের উপরে কি হবে, একটা লাইট এসে পড়বে। লাইট যখন এসে পড়বে তখন কি হবে, সেখানে ট্রানজিস্টরটা অ্যাক্টিভ হয়ে যাবে। ট্রানজিস্টরটা যখন অ্যাক্টিভ হয়ে যাবে তখন আসলে এখান থেকে একটা কারেন্ট ফ্লো করবে। তো এর ফলে হবে কি, যে যখন হঠাৎ করে এখানে একটা ভোল্টেজ স্পাইক চলে আসবে, এই দিক দিয়ে কারেন্ট যতই বেশি ফ্লো হোক না কেন, এটার কারণে এই পাশে কোনো রকম আর কারেন্ট পাওয়া যাবে না। কারণ এখানে আমরা যে কারেন্টটা সাপ্লাই দিচ্ছি সেটা লাইট তৈরি হয়ে, সে লাইটটা এসে পড়ছে ট্রানজিস্টরের উপরে, এবং ট্রানজিস্টর দিয়ে যত যাই কিছু হোক, এই লাইট তো আর ফেরত গিয়ে এখানে কোনো কারেন্ট তৈরি করতে পারবে না। এটা হলো সেই মেকানিজমটা। এর ফলে হয় কি, যে যে মাইক্রো প্রসেসর যেটা আছে, সেই প্রসেসরটা ড্রাইভার থেকে সম্পূর্ণ আইসোলেটেড থাকে। এবং এই মেকানিজমটা খালি এখানে না, প্রত্যেকটা ক্ষেত্রে ইউজ করা হয়। অতএব একটা কমন ডিজাইন, যে কোনো প্রসেসরের সাথে তুমি কানেকশন দেবা, যে কোনো মোটর ইন ফিউচার বা যে কোনো ডিজাইন করতে দেবো তোমাদের, তখনই অবশ্যই একটা আইসোলেটর ইউজ করবা। তোমাদের আইসোলেটরের ডিটেইল দেওয়ার কোনো দরকার নাই, স্রেফ একটা ধারণা রাখতে হবে যে আমাদেরকে আমাদের এই সিস্টেমের জন্য আইসোলেটর ইউজ করতে হবে। এতক্ষণ পর্যন্ত যে আলোচনা হলো, এটুকু যদি ওকে থাকে, তাহলে আস্তে আস্তে সামনের দিকে আমরা আগাতে পারি। আরো কোনো কোশ্চেন আছে কি? না স্যার। আচ্ছা, তাহলে এটুকু খুবই ইজিলি আমরা ক্লিয়ারলি বুঝে গেলাম যেটা আসলে কি হবে। এখন আমরা টেম্পারেচার সেন্সর, ভলটেজ সেন্সর, এরপর সবকিছুর মাধ্যমে ব্রাশলেস ডিসি মোটর বা স্টেপার মোটরের কমপ্লিট একটা ডিজাইন এটা করতে পারবো। এখন এবার আমরা একটু সামনের দিকে যাই, যে আমরা অনেকখানি নলেজ হয়ে গেছে আমাদের অলরেডি স্টেপার মোটর, ব্রাশলেস ডিসি মোটর সম্পর্কে। আমরা এখন ছোট ছোট ডিজাইন তৈরি করতে পারবো। তো আমরা ক্লাসের একটা অংশ হিসাবে বলেছি যে ব্রেন স্টর্মিং সেশন একটা হবে আমাদের শীঘ্রই, সেটা যে কোনো সময় হতে পারে। সে ব্রেন স্টর্মিংটা হচ্ছে যে একটা ডিজাইন প্রবলেম দেওয়া থাকবে তোমাদেরকে। আমি একটা এক্সাম্পল হিসাবে দেখাই, যেমন এই স্লাইডটা আমি স্টপ করে একটা নতুন স্লাইড দিয়ে দেখাচ্ছি। আমাদের আগের স্লাইডটা আমরা দিয়ে এক্সপ্লেন করি। ধরো তোমাদেরকে বলা হলো যে এমন একটা স্টেপার মোটর তৈরি করতে হবে যেটা একটা পার্টিকুলার কোনো একটা পজিশন থেকে অন্য একটা পজিশনে যেতে পারে। ধরো বলা হলো যে এখানে একটা স্টেপার মোটর দেওয়া আছে, এটা ধরো পজিশন এ, এখানে পজিশন এ দিয়ে দিলাম, এবং এটা হলো পজিশন বি। তোমাকে কি করতে হবে, যে একটা প্রবলেম দেওয়া থাকলো যে একটা স্টেপার মোটর থাকবে, তো এটা হলো সেন্টার অফ রোটেশন, এদিকে আছে এ, এদিকে আছে বি। তো তুমি করবা কি, এ থেকে বি পজিশনে একটা অবজেক্টকে মুভ করাবে। এটাই হলো তোমার প্রবলেম বা P1, একটা তোমাকে কাজ দেওয়া হলো। আমি আরেকবার বলি যে কাজটা হচ্ছে এরকম,
একটা সেন্টার অফ রোটেশন আছে, ধরো ও একটা দিয়ে দিলাম সেন্টার অফ রোটেশন। দুটো পয়েন্ট দেওয়া থাকলে এ একটা পয়েন্ট বি একটা পয়েন্ট, এ থেকে বি পয়েন্টের এখানে একটা অ্যাঙ্গেল দেওয়া থাকলো 180 ডিগ্রি। যে তোমাদেরকে যে একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হলো বা কাজ দেওয়া হলো সেটা এরকম যে একটা অবজেক্ট থাকবে, একটা অবজেক্টকে আমাদেরকে এ থেকে বি পজিশনে মুভ করাতে হবে। তো যদি ছবিতে দেওয়াই থাকে তাহলে তোমরা এটা দেখে বুঝতে পারছো ক্লকওয়াইজ, সেক্ষেত্রে ক্লকওয়াইজ হয়তো বলা নাও থাকতে পারে, আবার ক্লকওয়াইজ বলা থাকতেও পারে। কিন্তু যদি ক্লকওয়াইজ বা কাউন্টার ক্লকওয়াইজ বলা না থাকে তখন তোমরা অ্যারোটা ফলো করতে পারো, যে অ্যারোটা যে ডিরেকশন, যে অ্যারোটা কোন ডিরেকশনে আছে সেই ডিরেকশনটা দেখতে হবে। আবার যদি অ্যারোটা এদিকে থাকে যে এ থেকে বি পজিশন, এ আছে এই পাশে বি আছে এই পাশে, তখন তোমরা হবে কি কাউন্টার ক্লকওয়াইজ যে রোটেশন দেখতেই পাচ্ছ যেখানে অ্যারো দেওয়া আছে, তখন তুমি এটাকে সিসিডব্লিউ ধরে হিসাব করবে। আবার যদি কোশ্চেনে বলা থাকলো তাহলে তো হয়ে গেল। আবার অনেক ক্ষেত্রে কোশ্চেনে বলা থাকলে এখানে অ্যারোটা দেখানো নাও থাকতে পারে, এনিওয়ে দুটো থাকতে পারে বা যে কোনো একটা থাকতে পারে, তবে কিছু না কিছু ইনফরমেশন দেওয়া থাকবে তোমাদের, হয় ক্লকওয়াইজ বা কাউন্টার ক্লকওয়াইজ যেটা বলা থাকবে, আর না হলে এখানে অ্যারো ডিরেকশনটা দেওয়া থাকবে। তো এখন তোমাদেরকে কোনো ক্ষেত্রে 180 ডিগ্রি হোক অথবা 235 ডিগ্রি হোক বা 270 ডিগ্রি কোনো একটা অ্যাঙ্গেল বলা হলো, বা একটা ফুল রোটেশন, কোয়ার্টার রোটেশন, হাফ রোটেশন বলা হলো, তো তোমার কাজ হচ্ছে এটাকে এখন ডিজাইন করতে হবে। ডিজাইনের জন্য তোমাকে বলা হবে না যে তুমি কত ওয়্যারের কি মোটর ইউজ করবে, এটা তোমাকে বলা হবে না। মনে করো যে এখানে আমাদের 4টা কনফিগারেশন ছিল, যে এখানে একটা, এখানে একটা, এখানে একটা। তো ডিজাইনের ক্ষেত্রে তোমার সম্পূর্ণ স্বাধীনতা থাকবে যে তুমি হয় এটা ইউজ করতে পারবা, অথবা এটা ইউজ করতে পারবা, এটা ইউজ করতে পারবা, এটা ইউজ করতে পারবা, যে কোনো একটাতে ডিজাইন করলেই হবে। আবার ড্রাইভারের ক্ষেত্রেও কোনো লিমিটেশন দেওয়া থাকবে না, ইউনিপোলার হতে পারবে, বাইপোলার হতে পারবে, যে কোনো প্রকার মানে ড্রাইভার সার্কিট এবং যে কোনো প্রকার ইউনিপোলার বা বাইপোলার যে কোনো প্রকার ড্রাইভার সার্কিট দিয়ে টাইমিং ডায়াগ্রাম দিয়ে তোমাকে এই প্রবলেমটা তুমি সলভ করতে পারবে। মানে আমাকে শুধুমাত্র তোমাকে দেখাতে হবে যে তুমি স্টেপার মোটর দিয়ে 180 ডিগ্রি অথবা 270 ডিগ্রি বা যে কোনো একটা থিটা তুমি আনতে পারো। এটা হচ্ছে একটা ফান্ডামেন্টাল লেভেলের একটা ডিজাইন প্রবলেম। এটা ধরো আমরা এরকম একটা ডিজাইন প্রবলেম সলভ করার মতো অ্যাবিলিটি আমাদের হয়ে গেছে। তো আমি যে কোনো ক্লাসে তোমাদের এটা একটা দিতে পারি, ক্লাসের মাঝখানে এক সময় দিয়ে দিলাম যে এটা দেখে তোমরা সলভ করে আবার জমা দিবে, ক্লাসের মধ্যেই জমা দিতে হবে। এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট না, এটা হচ্ছে ক্লাসের পারফরমেন্সের অংশ হিসাবে তোমরা এটা ক্লাসের মধ্যেই এটা তোমাদের দেওয়া হবে এবং ক্লাসের মধ্যে এটা সলভ করে দিতে হবে। এটার জন্য আমরা গ্রুপ ডিসকাস করতে পারি। ধরো তোমরা এখন 28 জন আছো, এমনও হতে পারে যে আমি 5 জন করে করে 6টা গ্রুপে ভাগ করে দিলাম, তখন তোমরা পরস্পর গ্রুপ ডিসকাশন করে এই কাজটা শেষ করে দিতে পারবে। এবং জুম সেশনটা ওপেনই থাকবে, এই জুম সেশনে তোমরা পারস্পরিক কথা বলতে পারবা এবং গ্রুপ ডিসকাস করতে পারবা, এইভাবে করে কাজটা করতে হবে। এই প্রবলেমগুলো এমন ভাবে দেওয়া থাকবে না যে আমি কোনো বই থেকে দেবো, এরকম ঠিক না। এই প্রবলেমগুলো তোমাদের করে মাথা খাটিয়ে করতে হবে প্রথম দিকের জন্য, এই জন্য তোমরা একটা গ্রুপ ওয়াইজ করবে, এই আর কি। এটা কি ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? জি স্যার। ঠিক আছে, এবার আমরা আরেকটা স্লাইড শেয়ারে আসি। আচ্ছা, এখন আমরা আরেক ধরনের মোটর সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি। আমাদের একটু আগে আলোচনা যেটা হয়েছে এবার সেটা হচ্ছে পার্মানেন্ট ম্যাগনেটিক স্টেপার সম্পর্কে আমাদের আলোচনা হয়েছে। এবার আমরা আলোচনা করবো হচ্ছে ভেরিয়েবল ইলেকট্রিক স্টেপার মোটর সম্পর্কে। এবং আমরা বলেছি 3 রকম স্টেপার মোটর আমাদের এখানে অ্যাভেলেবল আছে। একটা স্টেপার মোটর হচ্ছে পার্মানেন্ট ম্যাগনেটিক স্টেপার, একটা হচ্ছে ভেরিয়েবল ইলেকট্রিক স্টেপার, একটা হচ্ছে হাইব্রিড স্টেপার মোটর। তো ছবিতে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো একটা ভেরিয়েবল ইলেকট্রিক স্টেপার মোটর।
তাহলে ব্রাশলেস হলো পার্মানেন্ট ম্যাগনেট স্টেপার মোটর হলো, এবার হচ্ছে ভেরিয়েবল ইলেকট্রিক স্টেপার মোটর। এখন আমরা অন্যান্য মোটরের সাথে এই মোটরের যে পার্থক্য সেটা একটু দেখবো, এবং ভেরিয়েবল ইলেকট্রিক স্টেপার মোটর কিভাবে কাজ করে সেটা জানবো, এবং এদেরকে কন্ট্রোল করে কিভাবে সেটা দেখবো পরবর্তীতে। প্রথম হচ্ছে যে এখানে আগে তো কনস্ট্রাকশনটা বলে নিই, যে একটা ভেরিয়েবল ইলেকট্রিক স্টেপার মোটরের যে স্টেটরের যে কনফিগারেশন সেটা অলমোস্ট এখানে যে কনফিগারেশন দেখতে পাচ্ছ সেটা জাস্ট হচ্ছে একটা স্টেপার মোটর বা ব্রাশলেস ডিসি মোটরের থেকে তেমন কোনো চেঞ্জ তোমরা দেখতে পাচ্ছ না এখানে, ঠিক আছে? এখন মনে করো যে এভাবে যদি আমরা চিন্তা করি যে এখানে যে স্ট্যাটর গুলো দেখতে পাচ্ছ, এই স্ট্যাটরে কিছু কি আছে, স্ট্যাটর কোর আছে, স্ট্যাটর কোর আছে এবং স্ট্যাটর উইন্ডিং আছে। উইন্ডিংটা এখানে দেখা যাচ্ছে না, একটু উইন্ডিংটা দেখাই, জাস্ট উইন্ডিংটা এভাবে পেঁচানো আছে। স্টেপার মোটর যদি তোমরা দেখেছো তখন তোমাদের একটা ধারণা আছে, ধরে একটা উইন্ডিং আছে, এই উইন্ডিং এ দুটো টার্মিনাল দেওয়া আছে। এখন এটার সাথে এটা, যেরকম আমি বলছিলাম যে প্রত্যেকটা উইন্ডিং এ দুটো কয়েল, কাজে এটা যদি মনে করো C1 হয় তাহলে এটা হচ্ছে C2, তাহলে এটা যদি C1 হয় এটা হলো C2, অর্থাৎ এখানে একটা কয়েল থাকবে এরকম। এই দুটো কয়েল মিলে কি হবে, C1 এবং C2 মিলে একটা উইন্ডিং ফর্ম করবে। এটার সাথে এটার একটা সূক্ষ্ম কানেকশন দেওয়া থাকবে। আমি একটু দূর দিয়ে নিয়ে চলে আসি কানেকশনটা, মনে করো একটা বাইরের দিক দিয়ে চলে আসলাম এরকম, তাহলে এখানে থেকে এখানে কি হলো, উইন্ডিং ফর্ম হলো। তাহলে আমরা যদি এরকম ডাব্লিউ বলি যে W1 হচ্ছে উইন্ডিং, এটার মধ্যে কে কে থাকবে, C1 থাকবে প্লাস C2 থাকবে। W1 উইন্ডিং এর মধ্যে C1 প্লাস C2 থাকবে। এখন এই ইলেকট্রিক মোটরটা চলবে কি করে এটা একটু দেখি। রোটরের ব্যাপারটা বলে নিই, যে ব্রাশলেস যে আছে ইনলাইনার ব্রাশলেস ডিসি মোটর এবং আমাদের যে স্টেপার মোটর সেটার সাথে এটা তেমন কোনো তফাৎ নাই, স্টেটরটা একই রকম। রোটরের ভেরিয়েশন আছে। আমরা একটা পার্মানেন্ট ম্যাগনেট স্টেপার মোটরের ভিতরে যে রোটর সেখানে কি ছিল, একটা পার্মানেন্ট ম্যাগনেট ছিল, কিন্তু আমাদের যে ব্রাশলেস স্টেপার মোটরের ইন্টারনালে একটা পার্মানেন্ট ম্যাগনেট ছিল এখানে। কিন্তু এখানে যে মোটরটা দেখতে পাচ্ছি এর ভিতরে কোনো পার্মানেন্ট ম্যাগনেট নাই। there is no permanent magnet in the rotor or in the stator. স্টেটর এবং রোটর কোথায় পার্মানেন্ট ম্যাগনেট নাই, এবং রোটরে কোনো প্রকার উইন্ডিংও দেওয়া নাই, অর্থাৎ রোটরে ইলেকট্রোম্যাগনেটও নাই, পার্মানেন্ট ম্যাগনেটও নাই। আর স্টেটরে পার্মানেন্ট ম্যাগনেট নাই, শুধু ইলেকট্রোম্যাগনেট আছে। তাহলে এই মোটরটা ঘুরবে কিভাবে সেটা একটু আমরা দেখি। প্রথম হলো আমাদেরকে এখানে ইলেকট্রোম্যাগনেট ফর্ম করতে হবে। তো তিনটা উইন্ডিং এর কথা বলেছি আমি, C1 C2 দিয়ে একটা, এরপরে তো C3 C4 এটা আরেকটা। তাহলে এখানে আমরা W1 নাম দিই, এটা হচ্ছে W1 উইন্ডিং। এটা হলো W1 এবং এটাকে আমরা W2 লিখে দিলাম, আর এটা W3। তিনটা উইন্ডিং লাগে একটা এই 6 পোল বিশিষ্ট একটা মোটর তৈরি করতে, সেটাই করলাম। এরপর আমরা করলাম কি, যে এখানে আমরা ধরো একটা নর্থ পোল এবং একটা সাউথ পোল তৈরি করলাম। এখন ধরলাম এটা নর্থ পোল N এবং এটা হলো সাউথ পোল S। এটা কিসের মাধ্যমে করলাম, এখানে যে W2 আছে এই W2 আমরা এনার্জাইজ করলাম, E দিলাম, এটা হচ্ছে এনার্জি। তাহলে আমরা W2 উইন্ডিং এ E একটা এনার্জি সাপ্লাই দিলাম, যার ফলে এখানে একটা নর্থ পোল এবং সাউথ পোল তৈরি হলো। এখন কি হবে, নর্থ পোল থেকে ম্যাগনেটিক ফ্লাক্স বের হবে ফাই, এখানে একটা ফাই, এই ফাই গুলো হবে কি এখান থেকে এদিকে এরকম 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 এই ফ্লাক্স গুলো যাচ্ছে। এবং এখানে যে স্টেটর এবং রোটর এদের মাঝের যে গ্যাপটা, এই গ্যাপটাকে বলা হচ্ছে এয়ার গ্যাপ। এই যে এখান থেকে নিয়ে আমি যদি এখানে দাগ দিই, এখান থেকে আপ টু এখানে, এখানে আমি একটা অ্যারো দিয়ে দিলাম, এখানে আমি লিখে রাখলাম এজি ফর এয়ার গ্যাপ। এই এয়ার গ্যাপের ব্যাপারটা তো হচ্ছে যে এখানে যে ফ্লাক্সটা যাবে, আমরা সবাই জানি এখানে সাধারণত কি থাকে, এয়ার থাকে। এই এয়ারের
পারমিয়াবিলিটিটা যথেষ্ট ভালো না খুব একটা। অর্থাৎ আরো সহজ করে বলতে গেলে এয়ারের যে রিলাক্টেন্স এটা অত্যন্ত বেশি। ইলেকট্রিক্যাল সার্কিট পড়ার সময় আমরা আলোচনা করেছি যেখানে রেজিস্ট্যান্স বেশি তার মধ্যে বেশি কারেন্ট যেতে পারে না। তো ম্যাগনেটিক সার্কিটের ক্ষেত্রে যেখানে রিলাক্টেন্স বেশি তার মধ্যে দিয়ে ম্যাগনেটিক ফ্লাক্স ভালোভাবে যেতে পারে না, একই ব্যাপার, জাস্ট একটা ম্যাগনেটিক প্রপার্টি একটা ইলেকট্রিক্যাল প্রপার্টি। তো এর মধ্যে রিলাক্টেন্সটা খুবই কম। এখানে যে আমরা দেখতে পাচ্ছি এর ভিতরে এটা বলা যায় ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল। ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালের আমি এখানে সংক্ষেপে এফ লিখে রাখলাম, FeNiCO, আয়রন, নিকেল, কোবাল্ট ইত্যাদি বা এদের কোনো অ্যালয়, মানে যেটা দিয়ে খুব ভালোভাবে ম্যাগনেটিক ফ্লাক্স ট্রাভেল করতে পারে। তো রোটরের বিশেষত্বটা হচ্ছে রিলাক্টেন্স মোটরের রোটর শুধুমাত্র ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল দিয়ে তৈরি। এখানে কোনো প্রকার পার্মানেন্ট ম্যাগনেটও থাকবে না, এমনকি কোনো প্রকার উইন্ডিংও থাকবে না। তাহলে এটা কিভাবে ঘুরবে সেটা আমরা এখানে একটু দেখি। এবার এভাবে আমরা চিন্তা করি যেখানে ফ্লাক্স গুলো যাচ্ছে এবং এখানে যেহেতু খুবই লো রিলাক্টেন্স পথ, তো ফ্লাক্স গুলো খুবই সহজে স্বচ্ছন্দে এখান থেকে এদিকে চলে আসবে। আসার পরে কি হবে যে ফ্লাক্স গুলো এখান থেকে যাবে, ফ্লাক্স গুলো ট্রাভেল করে এদিক দিয়ে চলে যাবে, এদিক দিয়ে আবার সাউথ গুলো চলে যাবে। এবং মজার ব্যাপার হচ্ছে যে এখানে যে রোটরটা দেওয়া আছে এই রোটর থেকে এখানে স্টেটরের মধ্যে এখন টোটাল আমরা যদি পথ হিসাব করি তো দেখা যাচ্ছে যে শুধুমাত্র সামান্য একটু অংশ এয়ার গ্যাপ ছাড়া পুরোটাই হলো ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল। তার মানে আমরা যদি এখন বিবেচনা করি W2 উইন্ডিং, এখন এই W2 উইন্ডিং এ এয়ারের পরিমাণ খুবই কম, নেগলিজেবল, এবং ম্যাক্সিমামটাই কি আয়রন কোর, এটাই ম্যাক্সিমাম, এটা অ্যারো দিয়ে দেখেছিলাম। এটা ম্যাক্সিমাম হওয়ার ফলে কি হয়ে গেছে যে এখান থেকে এই পর্যন্ত ইন টোটাল যদি আমরা পাথ হিসাব করি, যেমন এই পোল থেকে এই পোলের যে ডিসটেন্স এখান থেকে এটা যদি এল বলি, এই টোটাল ডিসটেন্সটা যদি এল হয়ে থাকে, এল লেন্থ বিশিষ্ট হয়ে থাকে, তাহলে এই এল যে লেন্থটা দেওয়া আছে এখান থেকে এই পর্যন্ত, এই পুরা লেন্থের মধ্যে খুবই সামান্য একটু অংশ, এই সামান্য একটু অংশ হলো এই এয়ার গ্যাপ। আর পুরা অংশটা জুড়েই হলো, পুরা অংশটা জুড়ে কি এখান থেকে এ পর্যন্ত হলো লো রিলাক্টেন্স পথ, অর্থাৎ রিলাক্টেন্স কম থাকার কারণে ম্যাগনেটিক ফ্লাক্স খুব সুন্দর মতো চলে যায়। আচ্ছা, আবার যদি আমরা এটা হিসাব করি যে এখান থেকে যে এটা দূরত্ব এল, এখান থেকেও এটা দূরত্ব কিন্তু এল, অর্থাৎ আমাদের যে পাশের যে পোলটা আছে এখানে পোল ফরমেশন হয়নি, এখানে যে ডিসটেন্সটা আমরা যদি এখান থেকে হিসাব করি এই ডিসটেন্সটা হচ্ছে এল। কারণ কি, কারণ ডায়ামিটার সবটারই একই। এখানে তো এটা একটা কমপ্লেক্স সার্কেল, তাহলে এখানে যেটা এল দেখাচ্ছে সেটাই আসলে একটা ডায়ামিটার। এটা হচ্ছে যে স্টেটরের যে ইনার ডায়ামিটার সেটা হচ্ছে এল। এল ইজ ইকুয়াল টু কি ইনার ডায়ামিটার অফ দ্য স্টেটর, ডি ইনার ডায়ামিটার অফ দ্য স্টেটর। তাহলে আমরা যদি এভাবে চিন্তা করি যে এখানকার যে এল আছে, এখানকার যে এল এবং আরেকটা যদি এল হিসাব করি যে এটা এখান থেকে এই এলটাও কি একই সমান, ঠিক আছে, তিনটা এলই সমান। এই এল এখান থেকে পর্যন্ত, এখানকার যে এল এখান থেকে পর্যন্ত, এখানকার যে এল এখান থেকে এখান পর্যন্ত, তিনটা এলই কি এই তিনটা এল একদম সমান। তাহলে এখানে থেকে এই পর্যন্ত যে এল সবগুলো এল সমান হওয়া সত্ত্বেও এখন যদি আমি হিসাব করি এখান থেকে এটা যে রিলাক্টেন্স সেটাকে যদি আমি আর 2 দ্বারা প্রকাশ করি এবং এখান থেকে এখানকার যে রিলাক্টেন্স সেটাকে যদি আমরা R1 দ্বারা প্রকাশ করি, তাহলে কি হবে, তাহলে যেটা হবে যে R2টা অনেক বেশি হবে R1 এর চেয়ে। কারণ কি R1 এর মধ্যে গোটা পথের মধ্যে এয়ার গ্যাপটাই হচ্ছে খুব অল্প, আর বাকি সব রাস্তাটা হচ্ছে ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল। এই কারণে আমি যখন এখন W3 সাপেক্ষে হিসাব যদি করি তাহলে এটা রিলাক্টেন্সটা কি হবে, অনেক বেশি হবে। বেশি হবে তার প্রমাণ হলো এখানে এয়ার গ্যাপটা অনেক বেশি। আমরা যদি লক্ষ্য করি
এটা এখান থেকে এখান পর্যন্ত এয়ার গ্যাপ যেটা এটা অনেক বেশি, কার থেকে এখান থেকে এটা জিয়ার গ্যাপ, তার থেকে এখানে এয়ার গ্যাপের মান অনেক বেশি। এই কারণে কি হবে আসলে এখান থেকে এখানে রিঅ্যাক্টেন্সটা অনেক বেশি হবে। এখন আমাদের মোটরটা যদি ঘোরা শুরু করে, ঠিক আছে, তাহলে কি হবে আসলে? তাহলে এখানে যদি ঘোরা শুরু করে একটু পরে কি হয়ে যাবে যে মোটরটা যখনই ঘোরা শুরু করলো তখনই কিন্তু এখানকার যে রিল্যাক্টেন্স এটা কিন্তু বাড়তে থাকলো, কারণ এই যে এয়ার গ্যাপ গুলো আছে এই এয়ার গ্যাপ গুলো আর কি হচ্ছে না, পাওয়া যাচ্ছে না। এখানে এই যে এয়ার গ্যাপ গুলো এখানে আর রিল্যাক্টেন্স এত কম হচ্ছে না আমাদের, শুধুমাত্র এই পথ দিয়ে ট্রান্সফার যাচ্ছে। ঠিক আছে, কথা কি শোনা যাচ্ছে? মাঝখানে আমাদের ডিসকানেক্ট হয়ে গেছিল। তো হ্যাঁ, এখানে এখন যেটা হচ্ছে যে এই মোটরটা আস্তে আস্তে ঘুরতে ঘুরতে চলে আসলো, তখন এখানকার রিলেটেন্স আস্তে আস্তে বাড়তে থাকলো এবং এখানকার রিলেটেন্স আস্তে আস্তে কমতে থাকলো। তো ফলে এখান থেকে যে আমরা হিসাব করেছিলাম যে নর্থ পোল থেকে সাউথ পোলে যে ফ্লাক্সটা যাচ্ছে, এইভাবে যে ফ্লাক্সটা যাচ্ছিল, তো ফ্লাক্সটা এইভাবে যাওয়ার ফলে এর ভিতর যে ডাইপোল গুলো, সে ডাইপোল গুলোর অ্যালাইনমেন্টটা অনেকটা এইভাবে হচ্ছিল, ঠিক আছে। তো এটা কিন্তু ডাইপোলের অ্যালাইনমেন্ট কিন্তু আমরা জানি ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালের ক্ষেত্রে সহজে নষ্ট হয় না যতক্ষণ পর্যন্ত আমরা রিভার থেকে ফিল্ড অ্যাপ্লাই না করি। তো যখনই আবার আমি কি করলাম, এখানে নর্থ পোল তৈরি করলাম এবং এখানে সাউথ পোল তৈরি করলাম, তখনই কি হয়ে গেল যে এখন এই নর্থ পোল থেকে ফ্লাক্স গুলো এদিক দিয়ে আসতে থাকবে ফাই, এবং এদিক দিয়ে সাউথ পোলে চলে যাবে। তো এদিক দিয়ে যাওয়ার কারণ হচ্ছে যে ফ্লাক্স সবসময় চেষ্টা করে যেদিক দিয়ে তার যাওয়াটা সহজ, অর্থাৎ যেদিকে রিল্যাক্টেন্স কম থাকে সেদিক দিয়ে ম্যাগনেটিক ফ্লাক্স ট্রাভেল করে, ঠিক যে কারণে কারেন্ট যেদিকে লো রেজিস্ট্যান্স সেদিক দিয়ে ট্রাভেল করে। তাহলে আমরা দেখলাম কি যে এই মোটরের রোটরের স্টেটরের সাপেক্ষে এখানে রিল্যাক্টেন্স ছিল সবচেয়ে কম, এখন সেখানে রিল্যাক্টেন্সটা বেড়ে যাচ্ছে, এবং যে পোলের রেসপেক্টে তার রিল্যাক্টেন্সটা সবচেয়ে কম ছিল সেখানে এখন রিল্যাক্টেন্সটা যেখানে বেশি ছিল সেখানে কমে যাচ্ছে, আর যেখানে কম ছিল সেখানে বেড়ে যাচ্ছে। এই জন্যই এই মোটরটাকে বলা হয় ভেরিয়েবল রিল্যাক্টেন্স স্টেপার মোটর, অর্থাৎ যে মোটরের রিল্যাক্টেন্সটা সময়ের সাপেক্ষে চেঞ্জ হয়ে যায় সেটাকে আমরা বলি ভেরিয়েবল রিল্যাক্টেন্স স্টেপার মোটর। এটা হলো ওই কোশ্চেনের অ্যান্সার, যদি জিজ্ঞেস করে হোয়াই ইজ এ ভেরিয়েবল রিল্যাক্টেন্স স্টেপার মোটর কল্ড ভেরিয়েবল রিল্যাক্টেন্স স্টেপার মোটর, তখন আমরা এই ব্যাখ্যাটা দিতে পারি সেটা কারণটা কি। তো আশা করি আমরা বুঝতে পেরেছি। আমরা নেক্সট ক্লাসে এই মোটর সম্পর্কে আরো জানবো এবং আমাদের একটা ব্রেইনস্টর্মিং সেশনের কথা যেটা বললাম সেটার মতো মানসিকভাবে প্রস্তুত থাকবে, এবং সেটা গুগল ক্লাসরুমে তোমরা গ্রুপ ওয়াইজ কাজ করে ক্লাস টাইমের মধ্যে জমা দেওয়ার জন্য একটা প্রিপারেশন রাখবে, সেটা যে কোনো সময় হতে পারে। তো এখন আমাদের ক্লাসের শেষের দিকে আমরা চলে আসছি, যদি কোনো কারো কোশ্চেন থাকে তাহলে তোমরা জিজ্ঞেস করতে পারো বা যদি কনফিউশন থাকে। আর সিআর যে আছো অ্যাটেন্ডেন্সের বিষয়টা কি হয়েছে ক্লিয়ার? জি স্যার, জি স্যার, আমি স্ক্রিনশট নিয়েছি। ঠিক আছে, আশা করি বিষয়টা সবাই তোমাদের কাছে একদম ক্লিয়ার, হয়তো বা কারো কোনো কোশ্চেন নাই, তাহলে হ্যাঁ বলো বলো কোনো কোশ্চেন? আমাদের স্যার মনে হয় পার্মানেন্ট ম্যাগনেট সিনক্রোনাস মেশিনের পিডিএফটা দেওয়া হয়। পার্মানেন্ট ম্যাগনেট সিনক্রোনাস, হ্যাঁ পার্মানেন্ট ম্যাগনেট সিনক্রোনাসের পিডিএফটা দেইনি, ওটা তো প্রাথমিক আলোচনা ছিল,
মেইন আলোচনার জিনিসগুলো তোমাদের দিতে পার। পিডিএফটা পেয়েছো না আমাদের যে কোর্স যে বইটা থেকে ফলো করছি আমরা, ওইখানেই পার্মানেন্ট ব্যান্ডের সিনক্রোনাসের আলোচনা আছে, ওইটা আমরা আবার আমাদের লাগবে আর কি সামনে। আমরা তো ফান্ডামেন্টাল গুলো জেনে জেনে আগাচ্ছি, তোমাদের যখন যে ম্যাটেরিয়াল গুলো লাগবে আমি টাইম টু টাইম তোমাদের দিয়ে রাখবো। যেমন এখন তোমাদের বইটা দিয়ে রাখছি, এটা সবচেয়ে ভাইটাল, ওটা ফলো করে ক্লাস করলে সহজ হবে। আর প্রত্যেক দিনের যে ক্লাসগুলো থাকবে সেটা তো থাকছে, প্রয়োজন হলে আমরা ভিডিও লেকচার, যেমন আজকে এটা রেকর্ড করা আছে, এটা আমি দিতে পারবো আর কি তোমাদের। এটা তো রেকর্ডিং হচ্ছে না লাস্ট কথা রাখ পর্যন্ত, এখনো রেকর্ড হচ্ছে অলরেডি। তো এটা ক্লাস শেষ করলে আমি এটা আমার কাছে রেকর্ড থেকে যাবে, তো প্রয়োজন হয় আমরা একটু শেয়ার করতে পারবো। তো ঠিক আছে, এই কথাই তোমাদের সাথে থাকলো। পরবর্তী ক্লাসে দেখা হবে তোমাদের সাথে। ভিডিও তোমাদের সাথে মঙ্গলবার 10:30, না তোমাদের সাথে মঙ্গলবার 9:40 ক্লাস আছে, ঠিক আছে? তো বিদায় নিচ্ছি তোমাদের থেকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।